wasn't your fault. It wasn't my fault. আতঙ্ক এখানে কোনো কাল্পনিক না, বাস্তব কথা শোনানো হয়। প্রতি বৃহস্পতিবার রাত আর শনিবার রাত মানে আতঙ্কের রাত। আর তোমাদের সাথে আছে সঞ্জু। নমস্কার বন্ধুরা, আজকে তোমরা শুনবে রাকেশ দাসের দ্বিতীয় ভাগ। 2 দিন পর গুরুদেব গত 2 দিন ধরেই বেশ মূর্ছে রয়েছেন। তবে তার এমন মন খারাপের কারণ আমি এখনও আঁচ করে উঠতে পারিনি। জানতে চাইনি যে তা নয়, তবে গুরুদেব নিজের ইচ্ছার বিরুদ্ধে কখনো কিছুই বলেন না জেনে আমি আর বেশি কিছু বলিনি। সেইবার উদাসপুরের কালযোগিনী সাধকের ব্যাপারটার পর গুরুদেবকে এতটা বিচলিত হতে আমি এই দেখলাম। ঠিক করে খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না। মাঝে মাঝে দেখি রাতে উঠে আশ্রমের বারান্দার দিকে দাঁড়িয়ে কি যেন একটা চিন্তা করেন। আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, গুরুদেব কি হয়েছে আমাকে একটু বলুন। আপনাকে কিছুদিন ধরে এত বিচলিত দেখাচ্ছে, কারণটা কি আমাকে বলা যায়? গুরুদেব একভাবে জানলার দিকে চেয়েই থাকে। বললেন, তুই জেনে কি করবি রে জগা, খুব বড় বিপদ আসন্ন। কি বলছেন গুরুদেব? বিপদ কোথায়? এই গোবিন্দপুরে? না রে জগা, গোবিন্দপুরে না, তবে আমার খুব স্নেহের একজন বিপদে আসন্ন। তাহলে কিছু করুন গুরুদেব। কার বিপদ, কোথায় বিপদ এবং সেসব? গুরুদেব কথা কেড়ে নিয়ে বললেন, সময় হলেই সব জানতে পারবি। আমার যে হাত পা বাঁধা, নিজের কিছু আধ্যাত্মিক ক্ষমতার জোরে আমি আসন্ন বিপদের অনুভূতি পেলেও সময় আসার আগে আমার কিছুই করা নিষেধ। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কিছুই করার অনুমতি আমার গুরু আমাকে দিয়ে যায়নি। তাই তো সঠিক সময় অপেক্ষায় বসে আছি। আমার যেন সব কিছুই মাথার ওপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। কার বিপদ, কিসের অপেক্ষা, আর জানতেও ইচ্ছা করছিল, কিন্তু আর কিছু জিজ্ঞাসা করতে সাহস হলো না আমার। তো যাই হোক, আজ সকালে আমি প্রতিদিনের মতোই ফল আর সেরে আশ্রমের পাশের পুকুরটায় 3টে ডুব ও সূর্য প্রণাম করে কালী মন্দিরে জবা ফুল সহ পুজোয় বসেছি। এমন সময় কালী মায়ের পেছনে অবস্থিত জানলা দিয়ে দেখতে পেলাম আশ্রমের সদর দিয়ে কোনো এক অপরিচিত যুবক প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে মায়ের প্রতিমার সামনে জ্বলন্ত প্রদীপটাও কিন্তু নিভে গেল। এ আবার কি? এই রকম অঘটন? পুজোর বিনা বাতাসে প্রদীপ নিভে যাওয়া, এটা তো মোটেই শুভ লক্ষণ না। সেই সময় গুরুদেবের কথা মনে পড়ে গেল। তিনি 2 দিন ধরে এরকম কিছুই একটা আঁচ করছিলেন। এই সব ভাবছি, এমন সময় সেই অপরিচিত ভদ্রলোক আশ্রমের চারিদিকে কাউকে না পেয়ে আমার মন্দিরের দিকেই হস্ততন্ত হয়ে এসে বললেন, ক্ষমা করবেন ঠাকুরমশাই, একটু কথা ছিল। আচার্য ঠাকুর আছেন? আমি খুব বিপদে পড়ে, অনেক দূর থেকে এসেছি। ভদ্রলোকের বয়সটা খুব বেশি নয়, 30-এর নিচেই, লম্বা সুপুরুষ চেহারা, মাথায় ঘন কোকড়ানো চুল। আমি বললাম, হ্যাঁ আপনি দালানে বসুন, আমি ডেকে আনছি। পুজো সম্পূর্ণ করে আমি গুরুদেবকে নিয়ে এলাম নিচের বারান্দায়। ভদ্রলোকের হাতে জোর করে নমস্কার করে জানালেন গুরুদেবকে। বললেন, প্রণাম আচার্য, আমি অখিলেশ, আসছি সুদূর মুত্রিকেশ্বর গ্রাম থেকেই। গ্রামে বিপদ বড়ই বেড়েই চলেছে, তাই আপনার শরণাপন্ন হয়েছি। গুরুদেব অত্যন্ত গভীর স্বরে বললেন, আগে বলো, তুমি এখানে নিজে থেকে এসেছো নাকি মুক্তেশ্বরের জমিদার তোমাকে পাঠিয়েছে? আগে কোনোটাই না আচার্য, আমাকে আরেকজন পাঠিয়েছে আপনার কাছে, তবে তার আজ্ঞায় আমি খুব গোপনেই আপনার কাছে এসেছি। এ বিষয়ে জমিদারের পরিবার তো কেউই কিছু জানে না। আমি বললাম, তাহলে কে পাঠিয়েছে আপনাকে, আর আপনি কে? ভদ্রলোক বললেন, আমি জমিদার বাবু জামাই। ওনার মেয়ে আখিলার সাথেই আমার বিবাহ ঘটে আজ থেকে প্রায় 4 মাস আগে। আমি গৌরীপুরের বাসিন্দা। বাপ মা নেই বলে জমিদার বাবুই আমাকে নিজের বাড়িতে ঠাঁই দেন। আর আমাকে যে পাঠিয়েছে তার কথা বলার আগে আমি আরও কিছু বলতে চাই। জমিদার বাবু 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সূর্যনারায়ণ আজ থেকে প্রায় মাস দেড়েক আগেই এক মেয়েকে বিয়ে করে ঘরে তোলে।
তারপর থেকেই ওই গ্রামে ভয়ঙ্কর কাণ্ড শুরু হয়। প্রতি রাতে একটা নরকীয় অবয়ব হানা দিচ্ছে গ্রামে। নরসিংহভাবে হত্যা করেছে সেই গ্রামবাসীদের, আর পশুর থেকেও ভয়ঙ্কর উপারে ছিঁড়ে খাচ্ছে তাদের। গ্রামবাসীদের অনুরোধ, আজ থেকেই প্রায় 3 দিন পূর্বে জমিদার মশাই গ্রামের সারা রাত পাহারার ব্যবস্থা করেন। সেই দিন পাহারা দিতে গিয়ে পোয়ালাদারও সম্মুখীন হয় সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটার। তাদের মধ্যে একজনকে সে ছিঁড়ে খেয়েছে, আর একজন আহত, কিন্তু সে সাক্ষাৎ দর্শন করেছে সেই অবয়টার। আমি বাধা দিয়ে বললাম, তাকে দেখলো পোয়ালাদার? অখিলেশ বলল, আরে সেখানেই তো সমস্যা। যে পোয়ালাদারটির সঙ্গে সাক্ষাৎ করেছেন, মানে দেখা করেছে, যে প্রাণ নিয়ে ফিরেছে, সে পরদিন জমিদার বাড়ি ও গ্রামবাসীদের সামনে বলেছে যে গতকাল ওই রাতে নরকীয় চেহারাটা সে কোনোদিনও ভুলবে না। পৃথিবীর জীবের ওরকম চেহারা হয় না। কিন্তু সে এও বলেছে যে সেই অবয়াটা পরনে নাকি একটা শাড়ি ছিল। শাড়ি পরে সেই ছায়ামূর্তির মানুষ খেকো পশুর মতো হামাগুড়ি দিয়ে 4 পা দিয়ে চলে। পোয়ালাদার এও স্বীকার করেছে যে ওই রকম শাড়ি সে জমিদার বাড়ির নতুন বউ আত্রিকাকেই পরতে দেখেছে। সঙ্গে সঙ্গে বাকি পোয়ালাদারও বলছে যে রাতে তারা সেই ছায়ামূর্তিকে দেখেছে সেটা জমিদার বাড়ির ছাদ থেকেই আসা। সেই সময় গুরুদেব চুপ। আমি সমস্ত ঘটনা শুনে গা কাঁটা দিয়ে উঠল। এ আবার কী ধরনের অলৌকিক কাণ্ড? আমি লক্ষ্য করলাম আখিলেশের চোখে জল। বললাম, তা আপনার কি মনে হয় এই সমস্ত কিছুর পেছনে কি ওই নতুন বউয়েরই হাত? অখিলেশ বলল, না ঠাকুর মশাই, নতুন বউ এই ধরনের নয়। উনি খুব ভালো, নির্মজ্জাত হলেও উনি খুব নম্র, ভদ্র, পুজো আচার্য করে পরদর্শী, শাস্ত্রজ্ঞান রাখেন। এরকম অভিশপ্ত চেহারা তো ওনার হতেই পারে না। কিন্তু কেউ বিশ্বাস করছে না। গ্রামবাসীরা, জমিদার বাড়ির লোকেরা, এমনকি জমিদার মশাই নিজেও নতুন বউঠানকেই এই সবের জন্য দায়ী করছেন। এমনকি বিনা অনুমতিতে বিয়ে হয়ে আসা বউঠান, তার উপরে বড় ছেলেকে হারানোর রাগ ছিল জমিদার মশাইয়ের। এখন তো সেটা আরও জোরদার হয়েছে। ঠাকুর, আমার বিশ্বাস বউঠান এই রকমের পেছনে নেই। এটা অন্য কারোর হাত। বিধবা বউঠান বড়ই অসহায়। আমিও আমার স্ত্রী ছাড়া কেউই ওনার পাশে নেই। এমনকি গ্রামবাসীরাও তলে তলে ঠিক করেছেন বউঠানকে পুড়িয়ে মারবে। সকলের বিশ্বাস কোনো এক ত্রন্ত বলে প্রতি রাতে বউঠান নাকি এক মানুষরূপী পিশাচে পরিণত হয়। ভদ্রলোকের চোখে কোনো একটা ক্ষীণ অশ্রুধারা নামল। আমি বললাম, কিন্তু আপনাকে কে পাঠিয়েছে সেটা তো বললেন না। ভদ্রলোক গুরুদেবের দিকে একবার তাকে আমার উদ্দেশ্যে বললেন, আপনারা তো গুরুদেব সবই বোঝেন, তাও আমি বলে দিচ্ছি। বউঠান আত্রিকা বাপ মা হারানোর পর অনেক ছোটবেলায় এই গুরুদেবের আশ্রমেই ছিলেন। গুরুদেব তাকে মানুষ করেছেন ছোটবেলা থেকে। আমি হতভম্ব। বাকিটা গুরুদেব বললেন। আয়ত্রিকা নামটা আমিই রেখেছিলাম। বাপ মা মরা ছোট্ট মেয়েটাকে আমি আমার আশ্রমে নিয়ে এসেছিলাম। ওর কুষ্টি বিচার করে দেখেছিলাম ও মাঙ্গলিক, মানে ও যেখানে যাবে সেখানেই অঘটন ঘটবে। কিন্তু তাও বেশ কিছু বছর ছিল আমার কাছে। তারপর ওর যখন 10 বছর বয়স, তখন আমার এক শিষ্য ওকে দত্তক নিয়ে নিজের মেয়ের মতন মানুষ করতে চায়। আমি বাধা দিইনি। তারাই ওকে নিয়ে যায় আশ্রম থেকে। তারপর হৃদরোগে তারাও মারা যায়। তারপরই হয়তো ওকে বিবাহ করে নিয়ে যায় মুক্তিশ্বরের জমিদারের পুত্র সূর্যনারায়ণ। এই সমস্ত আমি আমার দিব্যাদৃষ্টির ফলেই জেনেছি। আজ থেকে 2 দিন আগে হঠাৎ আমি স্বপ্নে দেখি যে আয়ত্রিকার বড়ই বিপদ, ওর আমাকে প্রয়োজন। আমি বললাম, ও আপনি 2 দিন ধরে এই চিন্তা করছিলেন? গুরুদেব জানায়, অখিলেশ বলল, আমাকেও আপনার কথা বউঠান বলেছেন। তিনি এখন ঘরবন্দি। এতগুলো নরসিংহ হত্যার পরে তাকে প্রাণদণ্ড ভোগ করতে হবে। আমি গতকাল তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন আমাকে তিনি গোপনে আপনার সন্ধান দিয়েছেন। বলেছিলেন গোবিন্দপুরে আমার এক গুরুদেব আছেন, তার নাম কালীনাথ আচার্য। আমাকে ছোটবেলায় পিতার মতো মানুষ করেছিলেন। তার জ্ঞান যতটা অসামান্য, ক্ষমতাও অপরিসীম। তিনিই পারেন আমাকে এই কঠিন সময় থেকে বাঁচাতে। তাকে নিয়ে আসুন। তাই ভোর ভোর বেরিয়ে আপনার এই গোবিন্দপুরে ছুটে এলাম ঠাকুরমশাই। বউঠানকে আর আমাদের সমস্ত গ্রামকে বিপদের হাত থেকে বাঁচান ঠাকুর।
গুরুদেব উঠে দাঁড়ালেন, দরাজ কণ্ঠে বললেন, যেতে তো আমাকে হবেই। হাজার অক্সি আমার এক সময় প্রীতা ডেকেছে। আজ তার এই ভয়ঙ্কর বিপদে আমি কি করে চুপ করে বসে থাকি? তার সঙ্গে সেই গ্রামে হানা দিয়েছেন যে নরপিশাচ, তাকেও আমি শেষ করব। আমি বললাম, কি বললেন গুরুদেব? নরপিশাচ? হ্যাঁ, নরপিশাচ। আদিম পিশাচ তন্ত্রের অত্যন্ত ভয়ঙ্কর ও ধূর্ত পিশাচের জাত হলো এই নরপিশাচ। তার কারণ হলো এই ধরনের পিশাচেরা ইচ্ছাধারী পিশাচ হয়ে থাকে। পিশাচে পরিণত হওয়ার আগে মুহূর্তেও তারা ঠাওর করা অসম্ভবে যে এটা পিশাচ না এটা মানুষ, কারণ এরা দেখতে সাধারণ মানুষের থেকেও আলাদা কিছু নয়। আমি বললাম, কিন্তু গুরুদেব এইটা কিভাবে? এটা কি কোনো রোগ? গুরুদেব গভীর কণ্ঠে বললেন, না, এদের বংশের কোনো এক পূর্বপুরুষ নরপিশাচের তন্ত্রে সাধনা করে দেহত্যাগ করেছেন। সেই তন্ত্রবিদ্যায় উল্লেখিত আছে যে এই সাধনা করবে তার আত্মা অমরত্ব লাভ করবে, কিন্তু তারপর থেকে তার বংশে যে জন্মগ্রহণ করবে সেই নরপিশাচ হবে। নিজের এই অবস্থাকে লুকিয়ে রাখবে যে স্থানে যাবে, রাতের অন্ধকারে শ্মশান বানিয়ে দেবে সেই জায়গা। রাত নামলেই মানব দেহে রক্তপিশাচ জাগে, তার দেহে ইচ্ছে হলেই নিজেকে বদলে দিতে পারে এক ভয়ঙ্কর পিশাচের আকৃতিতে। কিন্তু গুরুদেব, তাহলে অন্য পিশাচের জাত কি হয়? তারা যখন ইচ্ছা পিশাচ রূপ ধারণ করতে পারে। তারা কেবল পূর্ণিমাতেই পিশাচে পরিবর্তিত হয়, যেই দিন খুশি নয়। তাদের ব্যাপারে সম্পূর্ণ আলাদা। কিন্তু আমি বর্ণনায় যা শুনলাম, প্রতিদিন হত্যা হচ্ছে। এ পিশাচ কোনো বিধিবিধান পূর্ণিমা অমাবস্যা না মেনে স্বীকার করছে। তাতে এইটুকু বুঝলাম যে এটা নরপিশাচেরই কীর্তি। এটা কোনো রোগ নয়, ভয়ঙ্কর তন্ত্রের পরিণাম। এমনকি সাধারণ মানুষকেও যদি নরপিশাচের তন্ত্রের সাধনা করানো যায়, তাহলে তাকেও নরপিশাচে পরিণত করা সম্ভব। গুরুদেবের শেষের কথা শুনে আমি তো বিস্মিত হয়ে গেলাম। কি বলছেন গুরুদেব? তার মানে যে কোনো সাধারণ মানুষই পিশাচে পরিবর্তন হতে পারে? গুরুদেব বললেন, পারে বই কি, তবে সবার দ্বারা সম্ভব নয়। চেতন আর অবচেতন মনের উপরে প্রচণ্ড দখল করে থাকতে হবে, তবে সেটাই সম্ভব। কিন্তু শুধু এটাই হবে না, কোনো এক আসল নরপিশাচের রক্ত পান করতে হবে তাকে। আরও অনেক উপকরণ রয়েছে, তা সে অন্য কথা। এরপর আমি অখিলেশের উদ্দেশ্যে বললাম, আচ্ছা, পলাদার তো সেই অবয়াটির পরনে আত্রিকার শাড়ি দেখেছেন, তার ওপর সেই রাতে জমিদার বাড়ির পথ দিয়ে বেরোতে দেখেছে তার সেই পিশাচকে। তাহলে তো এটা নিশ্চিত হলো যে জমিদার বাড়িতেই কোনো এক মহিলা নরপিশাচ। কিন্তু তার পরনে আয়ত্রিকার শাড়ি এলো কিভাবে? অখিলেশ একটু ভেবে বলল, আমিও কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই, সবটাই ধোঁয়াটে। গত কয়েকদিন ধরে বৌঠানের আচরণও যথেষ্ট সন্দেহজনক ছিল বৈকি। বেলা করে ঘুম থেকে ওঠা, রাতে দরজা খোলার শব্দ, এইসবের কারণেই আরও প্রতি সকলের সন্দেহটা বেড়েছে এবং বিশ্বাসে পরিণত হয়েছে। বৌঠান যদি সত্যিই পিশাচিনী হতেন, তাহলে তো বিয়ে হয়ে আসার পর থেকেই এমন হত্যা শুরু করতেন। কিন্তু 1.5 মাস পরে হঠাৎ কেন করবেন? এই বিষয়টা কেউই বুঝতে চাইছে না। তবে আমার সন্দেহ অন্য একজনের ওপর। কার ওপর? আমি ব্যাকুল হয়ে প্রশ্ন করলাম। আগে 1 সপ্তাহ আগে আমাদের জমিদার বাড়িতে এক দাসীর আবির্ভাব ঘটেছে। জমিদার বাড়ির প্রতিটি কক্ষেই ওনার আসা যাওয়া রয়েছে। জমিদারের ফটকের বাগানের পেছন দিকে একটা ছোট্ট কুড়েতে আশ্রয় দিয়েছেন জমিদার মশাই। কিন্তু ওকে খুব সুবিধার লাগে না, খুবই সন্দেহজনক চোখ, বেশি কথা বলে না, সন্ধে নাপলেই কুঁড়ে ছেড়ে বের হয় না। জানি না, তবে প্রমাণ ছাড়া তো কিছুই বলা সম্ভব নয় বা উচিত নয়। তবে ওই একজনই মহিলা যে গ্রামে নতুন এসেছে, তারপর থেকেই এই গ্রামে অশুভ ছায়ার আবির্ভাব ঘটেছে। বৌঠানের সঙ্গে আমি কথা বলে জেনেছি, গত কয়েকদিন ধরে বৌঠানের নাকি সেই শাড়িটা খুঁজে পাচ্ছেন না। আমার সন্দেহ যে ওই দাসী বৌঠানের ঘর পরিষ্কার করতে নিয়মিত প্রবেশকার করে, সেই সুযোগ বুঝে হাতিয়েছে। বৌঠানের শাড়ি পরে নরপিশাচে পরিণত হয়ে বৌঠানকে ফাঁসাচ্ছে। এরপর অখিলেশ থামল, গুরুদেবকে প্রণাম করে বলল,
এর চেয়ে বেশি আর কিছুই বলা আমার সাজে না ঠাকুরমশাই। আপনি চলুন আমাদের গ্রামে, নিজের চোখে সমস্তটা দেখে আসুন, আপনি সব বিচার করবেন। আমি চলি। আর হ্যাঁ, আপনি যে এখানে এসেছিলেন সে কথা কিন্তু জমিদার মশাই মানে আমার শ্বশুর মশাই না জানতে পারেন। আমি খুব গোপনে এসেছি ঠাকুর মশাই। ভদ্রলোক প্রস্থান করতে গুরুদেব আমার উদ্দেশ্যে বললেন, চল জগা, ঝোলা পাত্তার গোছানো আরম্ভ করো, আগামীকাল ভোরেই আমার রওনা দেয়া মুক্তেশ্বরের উদ্দেশ্যে। আমরা যখন মুক্তেশ্বর গ্রামে পা রাখলাম তখন সূর্য মাথার ওপরে। বেশ গরম লাগছিল, কিন্তু বিন্দু মাত্র বাতাসের চিহ্ন নেই। কীরকম একটা অস্বস্তি লাগছিল শরীরে। গ্রামটাও যেন এক অদ্ভুত। যখন থেকে স্টেশনে নেমেছি দুটোর বেশি লোক চোখে পড়েননি। গুরুদেবকে বিষয়টা বলতে তিনি বললেন, আরে বুঝতে পারছিস না, গত কয়েকদিন ধরে প্রতি রাতে গ্রামবাসীদের নরসিংহ মৃত্যু ঘটছে গায়ে। এহেন কাণ্ড হলে গ্রামবাসীরা প্রচণ্ড ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হয় না, এটাই স্বাভাবিক না? তারপরে শুনলাম অনেকেই নাকি গাঁ ছেড়ে অন্য গাঁয়ে নিজেদের কুটুম বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ, গুরুদেবের কথা শুনে আমারও তাই মনে পড়ে গেল। আমরা যখন স্টেশন থেকে ঘাটে গিয়ে নৌকা করে অমলা নদী পার হচ্ছিলাম তখন দু একটা নৌকা বেশ অনেক পোটলা পুটলি নিয়ে লোকজনেরা আমাদের উল্টো দিকে চলে যাচ্ছিল নৌকা করে। মাঝির কাছ থেকে জেনেছিলাম যে এ গাঁয়ে নাকি অভিশপ্তের ছায়া পড়েছে। এরকম চলতে থাকলে গাঁ শ্মশানে পরিণত হবে, তাই অধিক গ্রামবাসীরাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। অখিলেশবাবু আমাদের আগেই বলে রেখেছিলেন যেন জমিদার মশাই জানতে না পারেন যে অয়ত্রিকার তরফে আমাদেরকে খবর দিতে গিয়েছিল, তাই আমরা যেন সেই সাক্ষাৎকারীকে গোপন রাখি। গুরুদেব আপত্তি করেননি। জমিদারের ফটকের সামনে দিয়ে যখন জমিদার বাবুর বাড়ির সামনে পৌঁছালাম আমরা একটু অবাকই লেগেছিল। ভেবেছিলাম জমিদারের বাড়িটা খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকবে, কিন্তু সেরকম কিছুই নেই এখানে। প্রধান দরজা থেকে প্রবেশ করেই বেশ কিছুটা বাগান, সেটারও সব ফুল ফুটে মরে গেছে। আশেপাশের পরিবেশ দেখে বুঝতে অসুবিধা হলো না যে এখানে কোনো অশুভ বা কুনজর পড়েছে। জমিদার বাড়িটা যেন এক প্রকাণ্ড অর্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও আবার গাছগাছালি জন্মে গেছে। দালানে গিয়ে পৌঁছাতেই এক বৃত্ত বেরিয়ে এসে সদর জর্দা থেকে গুরুদেব ও তারা আমার পরনে গেরুয়া বস্ত্র দেখে আমাদেরকে করজোরে প্রণাম জানালেন। গুরুদেব এগিয়ে গিয়ে বললেন, জমিদার মশাই আছেন? আমি কালীনাথ আচার্য, ধাম গোবিন্দপুর। বৃত্তগাছের লোকটা ভেতরের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো আমাদের। বাইরে দিয়ে পুরানো লাগলেও ভেতরটা বেশ সাজানো গোছানো, বোঝা যায় দৈনন্দিন পরিচর্যা করা হয়। খানিকক্ষণের মধ্যেই কক্ষে এসে হাজির হলো অখিলেশ। আমাদের প্রণাম জানিয়ে ইশারায় বললেন, শ্বশুর মশাইকে ডেকে আনছি, আপনারা বসুন। জমিদার অভয়চরণ চৌধুরী এসে হাজির হলেন এবং করজোরে প্রণাম জানিয়ে বললেন, প্রণাম ব্রাহ্মণ ঠাকুর, আপনি? আমার নাম কালীনাথ আচার্য, ধাম গোবিন্দপুর। আমার শিষ্য জগা ওরূপে যোগেন্দ্র। আমি খবর পেয়েছি আপনাদের গায়ে বড়ই শোচনীয় অবস্থা, তবে তার পেছনে আপনারা যাকে দোষ ঠাওর করছেন সে কিন্তু নির্দোষ। জমিদার বললেন, কিন্তু আপনি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলছেন যে ওই মেয়ে নির্দোষ? আশা করি আপনি জানেন এ গায়ে কি ঘটছে। তার প্রমাণও পাওয়া গেছে যে ওই মেয়েই এই সবের পেছনে দায়ী, তাই ও কোনো সাধারণ মেয়ে নয়। গুরুদেব গম্ভীর স্বরে বললেন, তাহলে খুলেই বলি, আপনার বোম্বা আয়ত্রিকা যাকে আপনারা দোষী ভাবছেন ও আমারই পালিত এক কন্যা, বলতে পারেন আমি ওর পিতা সমান। ছোটবেলায় মা বাপ হারানোর পর ও আমার কাছেই ছিল। পরে এক নিঃসন্তান দম্পতি এসে ওকে মানুষ করে। ওর কুষ্ঠিতে উল্লেখ আছে ও এক মাঙ্গলিক, মানে ও যেখানে যাবে সেখানে অঘটন ঘটাটা স্বাভাবিক। তবে তার মানে তো এটা নয় যে ওই এই নৃশংস কাণ্ড করছে। তাছাড়া আপনারা আদৌ জানেন যে বস্তু আপনাদের গায়ে হানা দিচ্ছে সে অতি ভয়ঙ্কর এক জাত পিশাচ, আর তার জাত হলো নরপিশাচ। গুরুদেব সমস্ত ঘটনা খুলে বলতেই জমিদার মশাই আরও চিন্তিত হয়ে পড়লেন। গুরুদেবকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা কিছু না জেনেই একটা নিরীহ মেয়েকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন, কিন্তু যবে থেকে ওই বউকে আমরা ঘরে আটকে রেখেছি তবে থেকে গত 2 দিন ধরে গায়ে নতুন কোনো দুর্ঘটনা ঘটেনি। কথাটা বলে উঠলেন
জমিদারের পাশে দাঁড়িয়ে থাকা নায়েব মশাই। গুরুদেব বললেন, তা না ঘটার পেছনেও কোনো না কোনো কারণ আছে বই কি। আমি আগেই বলছি, এটা কোনো এক মানুষরূপী পিশাচের জাত। নিজের অবচেতন মনের উপরে এদের প্রচণ্ড কাবু রয়েছে। সে চায় যাতে সবাই আয়াত্রিকাকেই এই সবের পেছনে দায়ী করে মৃত্যুদণ্ড দিক। ততদিন সে চুপ করে গা ঢাকা দিয়ে থাকবে। সব কিছু মিটে গেলে সে আবার শিকার শুরু করবে। কিন্তু এখন আমি এ গাঁ এসে গেছি, গাঁয়ের একজনেরও ক্ষতি আমি হতে দেব না। সে যাই হোক, আমি এখন আছি মানে আমি এই বিষয়টাকে নিয়ে আটকাবই। জমিদার মশাই একটু নরম হলেন, করজোড়ে প্রণাম করে জানিয়ে বললেন, আপনি যা বলবেন আমি করতে রাজি আছি ঠাকুর। আপনার কথা যদি সত্যি হয় তাহলে গায়ের বিপদ এখনও টলেনি। আপনি দয়া করে আমাদের বাড়িতে আশ্রয় নিন, আর যতদিন না সেই অভিশপ্তের হাত থেকে আমাদেরকে রক্ষা করছেন আপনারা এখানেই থাকুন। জমিদার মশাই আগায় তার জামাই মানে আমাদের পূর্ব পরিচিত অখিলেশবাবু আমাকে নিয়ে গেলেন দোতলার ঘরে। সেখানে ছিল 3টি ঘর। একটিতে থাকে জমিদার মশাইয়ের ছোট ছেলে চন্দ্রনারায়ণ, অন্যটিতে থাকে অখিলেশবাবু ও তার স্ত্রী আখিলা, আরেকটিতে থাকে বড় বউ অর্থাৎ গুরুদেবের পালিত কন্যা আয়ত্রিকা। অখিলেশবাবু সেই তালা বন্ধ দরজা দেখিয়ে এগিয়ে গেলেন, তারপর তালা খুলে হাঁক দিলেন, বৌঠান বৌঠান। কোনো শব্দ নেই। এর মাঝেই আমাদের মাঝে এসে গেছেন জমিদার মশাইয়ের কন্যা আখিলা। গায়ের রং ফ্যাকাশে, ছিমছাম চেহারা, গলায় চন্দ্রাহার ও পরনে ছিল একটা 8 পৌরে শাড়ি। আমাদের দেখে স্নান হাসলেন, তারপরে স্বামীর উদ্দেশ্যে বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। বৌদিমণি, ও বৌদিমণি, দেখো কারা এসেছে তোমাকে উদ্ধার করতে। ঘরের ভিতরে এক ফালা অন্ধকার। ঢুকে দেখলাম অন্ধকার জড়িয়ে এক অসহায় নারী মূর্তি বসে আছেন মেঝেতে। গুরুদেব এগিয়ে গিয়ে ডাকতেই সে চিনতে পারল গুরুদেবকে। উঠে দাঁড়াও, প্রণাম করল। তামাটে বর্ণময় মুখমণ্ডলের অশ্রুধারায় শোধ বইতে বইতে দাগ পড়েছে গাল দুটিতে। এই হলো আয়ত্রিকা। গুরুদেব না হলে আগামীকাল ওকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ভাবতেই গা শিউরে উঠছে। গুরুদেবের আশ্বাস দিয়ে বললেন, ভয়ের কোনো কারণ নেই, তিনি রক্ষা করবেন। পাশে দাঁড়িয়ে থাকা আখিলা দেবীও বলে উঠলেন, ঠাকুর আর যাই হোক, বৌদিমণি কিন্তু সেই পিশাচিনী হতেই পারেন না। আপনি যেভাবেই হোক উদ্ধার করুন আমাদের, বিশেষ করে আমার পিতাকে এই ভয়ঙ্কর চিন্তা থেকে মুক্ত করুন। 3 তলায় আমাদের ঘরটা দেখিয়ে দিল অখিলেশবাবু। আমি বললাম, আচ্ছা অখিলেশবাবু, আপনার শ্বশুরমশাইয়ের ছোট ছেলে মানে চন্দ্রনারায়ণকে তো এখনও দেখলাম না, তিনি কোথায়? সে আর এক বস্তু, বাবা মশাই একদম পছন্দ করেন না। মাঝে মাঝে ত্যায্যপুত্র করবেন ভেবেছিলেন, কিন্তু এক ছেলে মারা গেছে, তাই এই ছেলে শত খারাপ হলেও সহ্য করেন উনি। যে ছেলের স্বভাব খুবই খারাপ, চরিত্র তো ছেড়েই দিন। রাত বিরেতে বাড়ি ঢোকে, কোথায় থাকে কি করে কেউ জানে না, সবসময় নেশায় চুর হয়ে থাকে, কাউকে সম্মান দেয় না। আমি তো কথাই বলি না ওর সাথে, অনেকবার আমাকেও অপমান করেছেন। জমিদারের ছেলে বলে কথা, নিজের 1 পয়সা মুরদ নেই, মদ জুয়া মেয়ে ছেলে নিয়েই দিন কাটায়। যাই হোক, আপনারা অনেকটা পথ অতিক্রম করে এসেছেন, আপনারা বিশ্রাম নিন, আমি আবার পরে আসব। অখিলেশবাবু প্রস্থান করলেন। আমাদের ঘরটাও বেশ সাজানো গোছানো। জমিদারের বাড়ি এর আগে আমি কখনো দেখিনি, আজ গুরুদেবের সুবাদে এখন থাকতে পারছি। ঘরের দেওয়াল জুড়ে পুরানো আমলের তলোয়ার, হরিণের মাথা, পুরানো রাজরাজাদের হাতে আঁকা বেশ কিছু ছবি টাঙানো রয়েছে চারিদিকে। গুরুদেব সেগুলো ছেড়ে একটার দিকে তাকিয়ে অন্য মানুষকে হয়ে বললেন, সবই ঠিক আছে, কিন্তু একটা হিসাব মিলছে না। পিশাচিনী ধূর্ত, সে 3 দিন কোনো শিকার করেননি গায়ে, সেই পিশাচে পরিণত হয়নি, তার মানে মানুষ রূপেই সে আছে। কিন্তু আমার জ্ঞান থেকে আমি জানি যে শিকার না করলেও রাত হলেই তার ভয়ঙ্কর রক্তের পিপাসা জাগে। সে পিপাসা যেন কোনো প্রকারেই তাকে মেটাতেই হয়। কিন্তু গত কয়েকদিন যদি গায়ে শিকার না ঘটে, তাহলে সেই পিশাচিনী কি দিয়ে নিজের পিপাসা মেটাচ্ছে। এটা ছিল আমাদের 2য় অধ্যায়। 3য় অধ্যায়ের জন্য পরবর্তী ভিডিও দেখতে হবে। তো মন দিয়ে শুনবে, কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে।